Assalamu alaikum. Hello dear students, welcome to our channel MS English Study Point. MS English Study Point এ তোমাদের সকলকে স্বাগত। আমি সঙ্গে আছি মোহাম্মদ মাসুদ আনসারী। আজকে প্রায় বিগত এক মাসের উপরে ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে, যার কারণে দুঃখিত আর কি। আর এক মাস যাবত ব্যস্ততার কারণে ভিডিও না দিতে পারাই চ্যানেলের যে অবস্থা আর কি, ভিউজ এবং ওয়াচ টাইম সেটা একদমই তলানিতে নামিয়ে দেওয়া হয়েছে আর কি বলা যায়। অতএব বিশেষ অনুরোধ, আজকে যে টপিক সম্পর্কে আলোচনা হতে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হতে যাচ্ছে। অতএব ভিডিওটাকে কেটে কেটে না দেখে সম্পূর্ণটাই দেখবে, যাতে করে এই টপিক সম্পর্কে একটা পূর্ণ ধারণা পাও। এবং ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটাকে বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবে। যাই হোক, আসি মূল ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব গ্রামাটিক্যাল একটা পার্ট, আর্টিকেল সম্পর্কে। আমরা ইতিপূর্বে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো বিভিন্ন সাজেশন ভিত্তিক করেছিলাম আর কি, মাধ্যমিক এইচএস এর যে সাজেশন সেই ভিত্তিক করেছিলাম, কিন্তু কন্টেন্টের উপরে অর্থাৎ গ্রামাটিক্যাল যে ফ্যাক্ট বা লিটারেচার এই সমস্ত জিনিসের উপরে এখনো ক্লাস শুরু হয়নি। আজকে থেকে সেই ক্লাসটা শুরু হতে যাচ্ছে। প্রথম আমরা শুরু করছি আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তার মধ্যে আজকের আলোচনা হচ্ছে আর্টিকেলস অর্থাৎ ইউজ অফ এ অ্যান্ড দি, এ অ্যান্ড দি এর ব্যবহার। এবং এই ভিডিওর পরে আমরা নেক্সট ডে যে ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে প্রিপোজিশন সম্পর্কে। অতএব আজকের যে আলোচনা সেটা হচ্ছে আর্টিকেলস অর্থাৎ এ অ্যান্ড দি। এই এ অ্যান্ড দি অর্থাৎ আর্টিকেলস, এই আর্টিকেলসকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেলস আর একটা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেলস। এই ডেফিনাইট আর্টিকেলস কাকে বলা হয়? যে আর্টিকেলস এর মাধ্যমে নির্দিষ্ট ভাবে কোনো একটা নাউনকে ইন্ডিকেশন করে, নির্দিষ্ট করে কোনো একটা বিশেষণকে নাউনকে নির্দেশ করে, তখন সেটাকে বলা হয় ডেফিনাইট আর্টিকেলস। অর্থাৎ হয়তো ধরুন যে তোমার কাছে হয়তো অনেকগুলো হয়তো কলম আছে, আমার কাছে হয়তো কলম নেই। আমি বললাম যে তোমার এই কলমটা দাও তো, তার মানে কোন একটা কলমকে আমি ইন্ডিকেশন করে বলছি আর কি, যে কলমটি দাও তো, তার মানে কোন একটা কলমকে আমি নির্দেশ করে বলছি। এই যে কলমটি দাও তো বা কলমটা দাও তো, তার মানে এটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেলস, কারণ আমি এখানে নির্দিষ্ট করে বলছি। আর ইনডিফিনাইট আর্টিকেলস বলতে কি, যখন আমি বলছি হয়তো গিভ মি আ পেন, আমাকে একটা কলম দাও, তারপরে আমাকে একটা কলম দাও, তারপরে কোন কলমটার কথা বলছি সেটা কিন্তু আমি ক্লিয়ার বলিনি, যে আমাকে রেড পেন না ব্ল্যাক পেন না ব্লু পেন সেটা কিন্তু বলিনি। আমি শুধুমাত্র বলেছি গিভ মি আ পেন, আমাকে একটি কলম দাও। আর কোন কলমটি দেবে এখন তোমার ব্যাপার আর কি, কিন্তু এখানে আমি নির্দিষ্ট ভাবে কোন একটাকে ইন্ডিকেট করে বলছি গিভ মি দ্য পেন, আমাকে কলমটা দাও, তার মানে কোন একটা কলমকে আমি নিশ্চয়ই নির্দিষ্ট করে বলছি। তাহলে নির্দিষ্ট করে যখন বলা হবে তখন হবে সেটা ডিফিনাইট আর্টিকেলস, আর যখন অনির্দিষ্ট ভাবে বলা হবে তখন সেটা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেলস। যেমন এখানে আরো একটা উদাহরণ আছে, গিভ মি অ্যান আমব্রেলা, গিভ মি অ্যান আমব্রেলা, আমাকে একটা ছাতা দাও। তাহলে একটা ছাতা, এখন কোন ছাতাটা তুমি দেবে এটা তোমার ব্যাপার, তার মানে এটা নির্দিষ্ট করে আমি বললাম না, এটা তোমার উপরে ছেড়ে দেওয়া হলো যে আমাকে একটা ছাতা দাও, আর কোন ছাতাটা দিবে তোমার ব্যাপার আর কি। তাহলে এটা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেলস। এখন কোন একটা ছাতাকে যদি আমি নির্দিষ্ট করে বলি যে গিভ মি দ্য ব্ল্যাক আমব্রেলা, আমাকে এই কালো ছাতাটা দাও, তার মানে কোন একটা ছাতাকে আমি নির্দিষ্ট করে বলছি, তার মানে এটা নিশ্চয়ই হচ্ছে ডেফিনাইট আর্টিকেলস। অতএব বুঝতে পেরেছো আশা করছি যে ডেফিনাইট আর্টিকেলস এবং ইনডিফিনাইট আর্টিকেলস এর মধ্যে পার্থক্যটা কি। যাই হোক, মূল আলোচনায় আসি আমরা। এখানে ডিসকাশন অ্যাবাউট ইনডিফিনাইট আর্টিকেলস, আমরা যে এ অ্যান এর ব্যবহার আর কি, এই এ অ্যান সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব, তারপর আমরা ডেফিনাইট আর্টিকেলস অর্থাৎ দি এর সম্পর্কে আলোচনা করব আর কি। ইনডিফিনাইট আর্টিকেলস অর্থাৎ অনির্দিষ্ট ভাবে যে বিশেষণকে বোঝায় আর কি, সেই ব্যাপারটা আমরা বলি আর কি। যে ভাওয়েল সম্পর্কে আমরা অবশ্যই জানি যে এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল, এটা আমরা ছোট থেকেই জানি। নর্মালি ভাবে আমরা নিয়ম জানি যে শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয়, যেমন আপু, তাহলে আপু এটা হচ্ছে ভাওয়েল, তাহলে ভাওয়েল আছে। তার মানে আমরা জানি যে ভাওয়েল দিয়ে যদি শুরু হয় কোনো শব্দ, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যান লিখি, আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এ লিখি। এটা আমরা সাধারণত ধারণা সম্পর্কে আমরা সবাই জানি এটা আর কি। তাহলে সাধারণত এটা আমরা সবাই জানি যে যদি কোনো শব্দের প্রথমে যদি ভাওয়েল থাকে, অর্থাৎ এ ই আই ও ইউ, এই পাঁচটা লেটার্স এর মধ্যে যে কোনো একটা লেটার যদি প্রথম অক্ষরটা হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যান বসে,
আর যদি কনসোনেন্ট হয় অর্থাৎ এই 5টার বাইরে হয় তাহলে সেই ক্ষেত্রে এ বসে। এটা তো সাধারণ নিয়ম, এটা আমরা সবাই জানি। যদি এই নিয়মের মানদণ্ডে এখন আমরা এগুলো যদি করতে শুরু করি, ধরে নাও যে এখানে যেগুলো আছে আর কি 4টা দেওয়া হয়েছে, এখন যদি ওটার মানদণ্ড যদি করি তাহলে এইচ হচ্ছে কনসোনেন্ট, তাহলে এ বসিয়ে দিলাম। ও হচ্ছে ভাওয়েল, তাহলে এখানে অ্যান বসিয়ে দিলাম। এখানে ইউ হচ্ছে ভাওয়েল, তাহলে অ্যান বসিয়ে দিলাম। এখানে ই হচ্ছে ভাওয়েল, তাহলে এখানেও অ্যান বসিয়ে দিলাম। কি সঠিক সবগুলো? না, খেলাটা এখানে। আমরা শুধুমাত্র সাধারণ নিয়মগুলো শুধুমাত্র মুখস্থ রেখেছি, যে শব্দের প্রথম অক্ষরটা যদি ভাওয়েল হয় তাহলে হচ্ছে অ্যান, কনসোনেন্ট হলে এ। কিন্তু এখানে কি হচ্ছে যে সেই নিয়মকে অ্যাপ্লাই করে আমরা যদি করতে যাচ্ছি, যেখানে কনসোনেন্ট আছে তাহলে এ বসিয়ে দিলাম, ভাওয়েল আছে অ্যান বসালাম, এখানে ভাওয়েল তাহলে অ্যান, এখানে ই আছে ভাওয়েল তাহলে অ্যান, কিন্তু কি ফিডব্যাক জিরো, সবগুলো হচ্ছে ভুল অ্যান্সার। কেন হলো তাহলে? সঠিকটা কি হবে, কিভাবে হবে, আমরা কিভাবে বুঝবো আর কি? ভালোভাবে মনে রাখবে বিষয়টা, যে আমরা এক্সেপশনাল কিছু লেটার্স রেখেছি আর কি, কিছু ব্যতিক্রমী কিছু অক্ষর রেখেছি, সেটা কি এইচ ও ইউ ই। এইচ ও ইউ ই অর্থাৎ কোন শব্দের প্রথমে যদি আমরা দেখতে পাই যে 4টার মধ্যে কোনো একটা লেটার্স আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু ভেবে দেখব, কারণ সেখানে সাধারণ ঘটতে পারে আবার ব্যতিক্রমী নিয়মও ঘটতে পারে। যেমন কিভাবে আমরা বুঝবো? এখানে এইচ দিয়ে আছে হেন, এখানে হলো এ, এখানে আছে ওয়ানেস্ট ম্যান, এখানে হলো অ্যান। এসো আমরা প্রথমে এইচ এর বিষয়টা আমরা বুঝি যে কেন হলো এটা। মনে রাখবে ভালোভাবে, সাধারণ এবং ব্যতিক্রম দুটোই আমি বলছি একসাথে। এইচ এর উচ্চারণ সাধারণত বাংলা অক্ষর হ এর মতো হয়। যেমন হেন তাহলে হ দিয়ে হলো, হ্যাট তাহলে হ দিয়ে হলো, হাট তাহলে হ দিয়ে হলো। তারপরে এইচ এর অক্ষরের উচ্চারণটা বাংলা অক্ষর হ এর মতো হয় সাধারণত। তো সাধারণত হ এর মতো হওয়ার কথা, যদি হ এর মতোই হয় তাহলে সাধারণ নিয়ম সেখানে, তাহলে হেন তাহলে এ বসলো, কোনো ব্যতিক্রমী উচ্চারণও ঘটেনি, ব্যতিক্রমী নিয়মও বসলো না। কিন্তু যদি আমরা দেখি এখানে, এখানে কিন্তু আমরা উচ্চারণটা হনেস্ট ম্যান করি না, এখানে আমরা করি ওয়ানেস্ট ম্যান। তার মানে এইচ এর উচ্চারণটা কিন্তু আমরা এখানে হ করছি না, ওয়া করছি। তাহলে ওয়ানেস্ট ওয়া দিয়ে হলো। তাহলে এরকম কিছু ওয়ার্ডস আছে আর কি, যেমন আওয়া, এয়ার, ওয়ানারেবল, ওয়ানেস্ট, এই যে শব্দগুলো আর কি, এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা এইচ এর উচ্চারণ হ করি না, কোনো সময় এ করি, কোনো সময় ই করি, কোনো সময় আ করি, আবার অ করি, ইত্যাদি করি। এক কথায় এইচ এর উচ্চারণ যদি হ এর মতো না হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যান বসবে, আর এইচ এর উচ্চারণ যদি হ এর মতোই হয় তাহলে এ বসবে। আশা করছি ক্লিয়ার। তারপরে এসো, তারপরে যেটা হচ্ছে যে এখানে আছে ওয়ারেঞ্জ, এখানে আমরা অ্যান বসাবো, এখানে আমরা অ্যান বসাবো। এখানে আছে ওয়ান লেগড ম্যান, এখানে আমরা এ বসাবো। কেন হলো? কারণ এখানেও তো আমরা ও দেখতে পাচ্ছি, এখানেও ও দেখতে পাচ্ছি, তাহলে এটা ঘটলো কেন? দেখো ভালোভাবে বোঝো। যখন আমরা দেখতে পাবো যে ও এর উচ্চারণটা বাংলা অক্ষর ও অন্ত্যুস্তয় আকার দিয়ে হচ্ছে, ও এর উচ্চারণ যখন ও অন্ত্যুস্তয় আকার দিয়ে হবে, তখন সেই ক্ষেত্রে আমরা এ বসাবো। অর্থাৎ যদি ক্লিয়ার না হয় আমি একটু লিখে বুঝাচ্ছি। এখানে ওয়ান লেগড ম্যান, যদি ওয়ান আমরা লিখি ও এন ওয়ান, তাহলে এখানে এলো ও অন্ত্যুস্তয় আকার দন্তান্ন ওয়ান, তার মানে এই ও এর উচ্চারণটা ওয়া হলো, ও অন্ত্যুস্তয় আকার। কিন্তু যদি আমরা এখানে যদি অরেঞ্জ লিখি তাহলে আসছে কি এটা এলো। তার মানে এখানে ও এর উচ্চারণটা শুধুমাত্র একটা লেটার হলো ওয়া। তার মানে পার্থক্যটা দেখো, এখানে ও এর উচ্চারণ হলো শুধুমাত্র ওয়া, একটা অক্ষর দিয়ে বাংলা অক্ষর, আর এখানে ও এর উচ্চারণটা হলো ওয়া, ও অন্ত্যুস্তয় আকার ওয়া। তাহলে ও এর উচ্চারণ যখন ও অন্ত্যুস্তয় আকার হবে তখন সেই ক্ষেত্রে হবে এ, আর ও এর উচ্চারণ যখন ও অন্ত্যুস্তয় আকার হবে না তখন সেই ক্ষেত্রে হবে অ্যান। যেমন অরেঞ্জ ও অন্ত্যুস্তয় আকার হলো না, তাহলে অ্যান হলো। এখানে ও এর উচ্চারণটা ও অন্ত্যুস্তয় আকার হলো, তখন এ হলো। এখন বিষয় হচ্ছে যে তোমার মনের মধ্যে হয়তো প্রশ্ন জাগতে পারে, এখন আমি কিভাবে বুঝবো যে এখানে ও এর উচ্চারণটা ও অন্ত্যুস্তয় আকার কখন হবে কখন হবে না? এর জন্য আমি শর্ট ক্লু দিচ্ছি। যখন আমরা দেখতে পাবো যে ও এন ই ওয়ান একসাথে দেখতে পাবো, ও এন ই ওয়ান একসাথে যখন দেখতে পাবো তখন শুধুমাত্র ও এর উচ্চারণ ও অন্ত্যুস্তয় আকার হয়। যেমন অন লেগড ম্যান, ওয়ান আইড ডগ, অন রুপিন ডট, ঠিক আছে, ইত্যাদি। তাহলে এই ক্ষেত্রগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি যে ও এন ই ওয়ান একসাথে থাকছে। যখন ও এন ই ওয়ান একসাথে থাকবে তখন আমরা এ বসাবো, আর ও এন ই ওয়ান একসাথে যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আন বসাবো। আশা করছি ক্লিয়ার। তারপরে এসো
ইউ এর বিষয়। এখানে আছে আমব্রেলা, এখানে আমরা অ্যান বসাবো। এখানে আছে ইউনিভার্সিটি, এখানে আমরা এ বসাবো। কেন হলো এটা একটু জাস্ট আলোচনা করা যাক আর কি। এখানে আমরা দেখব যে ইউ এর উচ্চারণ যখন বাংলা অক্ষর ইউ এর মতোই হয়, অর্থাৎ যখন আমরা এটাকে লিখতে যাব তখন হ্রস্বই দিয়ে যদি লিখতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এ বসাবো। অর্থাৎ ইউনিভার্সিটি যদি লিখি আমরা তাহলে হ্রস্বই দিয়ে শুরু হচ্ছে আর কি। ইউনিভার্সিটি। তাহলে দেখো যে এই যে ইউ এর উচ্চারণটা কি হলো, হ্রস্বই দিয়ে হলো। কিন্তু এখানে যে আমরা উচ্চারণটা করেছি এখানে আমব্রেলা, তাহলে আমব্রেলার উচ্চারণ কিন্তু আমরা আ দিয়ে করছি, এখানে কিন্তু ইউ করছি না। অর্থাৎ এখানে কি আমরা করছি ইউমব্রেলা কি করছি না, তাহলে এখানে ইউ এর উচ্চারণ কিন্তু আ করছি, অতএব এখানে আমরা অ্যান বসাবো। আর এখানে ইউ এর উচ্চারণটা কিন্তু আমরা হ্রস্বই দিয়ে করছি, ঠিক আছে, এখানে করছি ইউনিভার্সিটি ইউ দিয়ে। তাহলে এই যে ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হবে, যেমন ইউনিভার্সিটি, ইউটেনসিলস, ইউনিটি, ইউনিয়ন ইত্যাদি, এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা যেহেতু ইউ এর উচ্চারণ ইউ এর মতো পাচ্ছি তখন আমরা এ বসাবো। আর ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো পাবো না তখন আমরা অ্যান বসাবো। আশা করছি ক্লিয়ার। তারপরে চলে এসো ই এর বিষয়। এখানে আছে এগ, এখানে আমরা অ্যান লিখবো। এখানে আছে ইউরোপিয়ান, এখানে আমরা এ লিখবো। কেন? আশা করছি এই ব্যাপারটা তোমাকে হেল্প করবে, প্রায় কাছাকাছি এইরকমই ডেসক্রিপশন যাবে। এখানে যখন আমরা দেখতে পাবো ই এর পরে ইউ আছে, ই এর পরে ইউ, তখন আবার দেখো উচ্চারণটা আবার ইউ হয়ে যাচ্ছে, মানে হ্রস্বই দিয়ে আবার চলে যাচ্ছে। তার মানে ই এর পরে যদি ইউ দেখতে পাই কিংবা ই এর পরে যদি ডব্লিউ দেখতে পাই, কারণ ই এর পর ডব্লিউ দিয়ে আবার ইউ দিয়ে চলে যাচ্ছে আর উচ্চারণটা। তার মানে ই এর পরে যদি আমরা ইউ দেখতে পাই কিংবা ই এর পরে যদি ডব্লিউ দেখতে পাই তখন উচ্চারণটা আবার ইউ হয়ে যাচ্ছে। এখানে যেমন ইউ উচ্চারণ হলো জন্য এ বসলো, তো এখানে হয়েছিল একটা অক্ষরের সমন্বয়, একটা অক্ষরের মধ্যে দিয়ে, কিন্তু এখানে কিছু দুটো অক্ষরের সমন্বয়ে এই উচ্চারণটা দিচ্ছে ইউ। অর্থাৎ একটা অক্ষরে দোক কিংবা দুটো অক্ষরে দোক যদি ইউ উচ্চারণ দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এ বসাবো। আর যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতো না দেয় কিংবা ই এর উচ্চারণ এখানে ই এর মতোই দিয়েছে আর কি, এর মতো দিয়েছে ওই জন্য অ্যান। এক কথায় ই এর পরে যদি আমরা ইউ দেখতে পাই বা ই এর পরে যদি ডব্লিউ দেখতে পাই তাহলে এ বসাবো। যদি ই এর পরে এই অক্ষরগুলো না দেখতে পাই ইউ বা ডব্লিউ তখন অ্যান বসাবো। ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয় তাহলে এ বসাবো, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো না হয় তাহলে অ্যান বসাবো। ও এন ওয়ান একসাথে যদি দেখতে পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এ বসাবো। যদি ও এন ওয়ান একসাথে না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যান বসাবো। যদি এইচ এর উচ্চারণটা হয় এর মতো না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যান বসাবো, যেমন অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনারেবল ম্যান, অ্যান আওয়া, অ্যান এ, তাহলে এই ক্ষেত্রগুলোতে আমরা অ্যান বসাবো। আর যদি এইচ এর উচ্চারণটা হয় এর মতোই হয় তাহলে সেই ক্ষেত্রে এ বসাবো। আশা করছি এ এবং এন নিয়ে কোনো প্রশ্ন থাকার আর কথা নয়। যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে যে এই জায়গাটা তোমার বুঝতে অসুবিধা হয়েছে। এবার এসো আমরা এখন ইনডিফিনাইট আর্টিকেল সম্পর্কে বললাম, এবার আমরা আসি ডেফিনাইট আর্টিকেল সম্পর্কে। রুলস অফ ডেফিনাইট আর্টিকেলস অর্থাৎ দি এর ব্যবহার। দি এর ব্যবহার কিন্তু অনেকগুলো আছে, আমরা হয়তো কয়েকটা হয়তো আমরা শুধুমাত্র মনে রেখেছি আর কি, যে যদি পৃথিবীতে একটাই থাকে তাহলে দিবসে, সূর্য চন্দ্র গ্রহ তারা যদি হয় তাহলে দিবসে, ইত্যাদি ইত্যাদি। এসব আমরা আরেকটু বিস্তারিত ভাবে ব্যাপারটাকে জানি, যাতে করে তোমাদের স্টুডেন্টস লাইফ থেকে শুরু করে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও যাতে কাজে লাগে এই ব্যাপারগুলো অতএব জানতে হবে। যদিও আর্টিকেলস একদমই ক্লাস 2-3 থেকে শুরু হয়েছে, তারপরেও কিন্তু এর যে রেস, এই রেসটা কিন্তু একদমই অল্প বয়সে কেটে যায় না। এটা একদম চাকরির লেভেল পর্যন্ত অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম পর্যন্ত কিন্তু এই আর্টিকেলস প্রিপোজিশনের ব্যবহার থাকে। অতএব এটাকে খুবই হালকা করে নেওয়ার সুযোগ নেই, এটাকে অ্যাটেন্টিভলি বুঝতে হবে। এসবের দি এর ব্যবহারে আর কি রুলস অফ ডেফিনাইট আর্টিকেলস। এখানে অনেকগুলো ব্যবহারের মধ্যে যে আমরা প্রমিনেন্ট কিছু রুলস আমরা এখানে নোটস করেছি। যদি দি এর নিয়ম যদি দেখতে যাই ভালো ভালো বুকস গুলোতে তাহলে সেখানে 50টা 60টাও ছাড়িয়ে গেছে। তো অতগুলো সম্পর্কিত আলোচনা যদি করি তাহলে ভিডিও একদমই লং টাইম হয়ে যাবে, 1 ঘন্টার উপরে হয়ে যাবে। যার কারণে আমি কিছু প্রমিনেন্ট কিছু মানে ইউজ অফ দি আমি এখানে নোটস করেছি আর কি, যেগুলো করলে তোমাদের জন্য আর কি সাফিসিয়েন্ট বলে মনে করি আর কি। এখানে প্রায় 25খানা আমি নিয়ম এখানে নোটস করেছি, এই 25টা নিয়ম সম্পর্কে আমি একটু একটু করে জাস্ট আলোচনা করছি। যদিও ডেসক্রিপটিভ আলোচনা করা যাবে না, ভিডিও অনেক লং হয়ে যাবে, যার কারণে শুধু নিয়মগুলো তোমরা একটু জাস্ট একবার দেখে নাও যে কোনটা নিয়ম কি আছে, একটু পজ করে দেখে নেবে এবং উদাহরণটা বুঝিয়ে দিচ্ছি। এসো 1 নম্বর নিয়ম বলেছি স্পেসিফিক নাউন। যদি নির্দিষ্ট করে কোনো নাউনকে যদি বোঝাই, নির্দিষ্ট করে
যদি কোনো বিশেষ্যকে যদি বোঝায়, কোনো নাউনকে যদি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা দি বসাবো। যেমন এখানে আমরা করেছি একটা কি, এখানে আমরা করেছি দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, ছেলেটি আমার বন্ধু, ছেলেটি আমার বন্ধু। তার মানে অনেকগুলো ছেলের মাঝে হয়তো কোন একজনকে আমি নির্দেশ করে বলছি বা নির্দিষ্ট করে বলছি যে ছেলেটি আমার বন্ধু। তাহলে নির্দিষ্ট করে যদি কোনো নাউনকে যদি বোঝাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। হয়তো আমি বললাম যে গিভ মি দ্য হ্যামার, আমাকে হাতুড়িটা দাও, তার মানে হাতুড়িটা দাও, তার মানে কোন একটা হাতুড়ি আমি দেখতে পাচ্ছি, সেই হাতুড়িটাকে আমি চাইছি যে হাতুড়িটা দাও। আর যদি বলি গিভ মি আ হ্যামার, আমাকে একটা হাতুড়ি দাও, তার মানে যে কোনো একটা হাতুড়ি দিলেই হয়। অতএব 1 নম্বর রুলস বলা হচ্ছে স্পেসিফিক নাউন, যদি নির্দিষ্ট করে যদি কোনো নাউনকে যদি নির্দেশ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দি বসাবো। যেমন এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, ছেলেটি আমার বন্ধু, তার মানে কোনো একজন ছেলেকে আমি নির্দিষ্ট করেই বলছি। 2 নম্বর বলা হচ্ছে ইন কেস অফ নেশন, জাতির ক্ষেত্রে, যদি জাতির ক্ষেত্রে ব্যবহার হয় আর কি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দি বসাবো। যেমন দ্য ইংলিশ, দ্য বেঙ্গালি, দ্য ফ্রেঞ্চ। তাহলে এই যে ওয়ার্ডস গুলো আর কি, এগুলো কিন্তু আমরা সাবজেক্টিভ ওয়াইজ ধরবো না। দ্য ইংলিশ মানে ইংরেজি ধরবো না, বাংলা ধরবো না, হ্যাঁ এরকম নয়। এগুলো জাতি অ্যাকচুয়ালি। দ্য ইংলিশ অর্থাৎ ইংরেজ জাতি, দ্য বেঙ্গালি অর্থাৎ বাঙালি জাতি, দ্য ফ্রেঞ্চ অর্থাৎ ফরাসি জাতি। তাহলে কি এগুলো তো জাতি বুঝাচ্ছি। তাহলে জাতিকে যদি ইন্ডিকেশন করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দি বসাবো। বাঙালি জাতি, ইংরেজ জাতি, ফরাসি জাতি, আর কিছু জাতি হতে পারে, তাহলে সেই ক্ষেত্রগুলোতে আমরা সেই জাতিকে বুঝাতে গিয়ে তার আগে আমরা দি এর ব্যবহার করব। তারপরে নিয়ম 3 নম্বর, রিভার, যদি কোনো নদীর নাম বোঝাই, কয়েকটা নদীর নাম এখানে আমরা দিয়েছি। যেমন দেখতে পাচ্ছি দ্য গঙ্গা, দ্য যমুনা, দ্য টেমস। তাহলে এগুলো কি একটা নদীর নাম। আরো যে সমস্ত নদী আছে আর কি, প্রত্যেকটা নদীর ক্ষেত্রেই আমরা যদি নদীর নাম বোঝাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো, দি বসাবো। যেমন আমরা বলে থাকি দ্য গঙ্গা ইজ আ হোলি রিভার, তাহলে দা গঙ্গা, তাহলে গঙ্গার আগে কি হলো, দি বসলো। তাহলে যদি কোনো নদীর নাম বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। 4 নম্বর যেটা রুল, সেটা হচ্ছে সি অর ওশিয়ান, অর্থাৎ সাগর বা মহাসাগরের নাম যদি বোঝাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। যেমন এখানে আছে দা অ্যারাবিয়ান সি, অর্থাৎ আরব সাগর, তার মানে একটা সাগরের নাম বোঝাচ্ছে। তো সাগরের নাম বোঝাতে গিয়ে তার আগে কি ব্যবহার করেছি, দি ব্যবহার করেছি। দ্য আটলান্টিক, অর্থাৎ আটলান্টিক মহাসাগর, তার মানে মহাসাগরের নাম বোঝাতে গিয়ে আমরা কিসের ব্যবহার করছি, দি এর ব্যবহার করছি। তার মানে সাগর বা মহাসাগরের নাম যদি বোঝাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। 5 নম্বর হচ্ছে ক্যানেল। ক্যানেল বলতে কি, খাল আর কি, যেটাকে বলি বাংলাতে। তাহলে খালের নাম যদি বোঝাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। যেমন দ্য সুয়েজ ক্যানেল, অর্থাৎ সুয়েজ খাল, তাহলে একটা খালের নাম বুঝালাম আর কি এখানে। তাহলে যদি কোনো খালের নাম বোঝাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা দি বসাবো। তারপর হচ্ছে 6 নম্বর মাউন্টেন্স, অর্থাৎ যদি কোনো পাহাড় পর্বতের নাম বোঝাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। যেমন দ্য হিমালয়স, হিমালয় পর্বতমালা, তার মানে একটা পর্বতের নাম বোঝাচ্ছে। দ্য আল্পস, ঠিক আছে। আরো যে সমস্ত আছে আর কি, মানে এর নাম আর কি, পাহাড় বা পর্বতের নাম, তাহলে সেই ক্ষেত্রগুলোতে আমরা দি এর ব্যবহার করব। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আসি আমরা 7 নম্বর ব্যবহার। লিখা আছে দেখো 7 নম্বরে, সান, মুন, স্টার্স, আর্থ, স্কাই, এগুলোর ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। যেমন দ্য সান, দ্য মুন, দ্য স্টার্স, দ্য আর্থ, দ্য স্কাই। তার মানে এই শব্দগুলো যদি থাকে, যেগুলো নর্মালি ভাবে উপরে দেখতে পাই আমরা, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রগুলোতে, যদিও আর্থটা আমরা নিজের অংশটাকে বোঝাই আর কি, তাহলে যে সমস্ত জিনিস আমরা আকাশে দেখতে পাই সাধারণত, যদিও এটা জাস্ট একটু ব্যতিক্রমী ধর্মী, তো এই শব্দগুলো যদি দেখতে পাই আর কি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো, দি বসাবো। যেমন আমরা বলে থাকি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে দ্য সান রাইজেস, তাহলে সানের আগে কি বসালাম, দি বসালাম। তার মানে এই শব্দগুলো থাকে, দ্য সান, দ্য মুন, দ্য স্টার্স, দ্য আর্থ, দ্য স্কাই, এগুলোর ক্ষেত্রে আমরা দি বসাবো। প্রত্যেকটা যদি বাক্য দিয়ে দিয়ে যদি উদাহরণ দিই, তাহলে অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে ভিডিওটা। তারপরে চলে এসো 8 নম্বর, বলেছে দ্য নেম অফ আ কান্ট্রি দ্যাট ইজ আ ইউনিয়ন অফ স্মলার এন্টাইটেলস, যে এমন কোন দেশ যেগুলোকে আমরা যুক্তরাষ্ট্র বলে থাকি আর কি, যেগুলো সমষ্টিবাচক যে সমস্ত দেশ, যেগুলো দেশের মধ্যে বেশ কয়েকটা মানে অঙ্গরাজ্য বা দেশ মানে যুক্ত হয়ে আছে আর কি, মানে যেগুলোকে আমরা যুক্তরাষ্ট্র বলি এক কথায় বাংলাতে। তাহলে যুক্তরাষ্ট্র যদি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো, দি এর ব্যবহার করব। যেমন দ্য ইউকে, তাহলে দ্য ইউকেটা কি, ইউনাইটেড কিংডম,
তাহলে এটার আগে আমরা কি বসাচ্ছি, দি বসাচ্ছি। যেমন দ্য ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। যেমন আছে দ্য ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস, তার মানে কি এগুলো সবই হচ্ছে যুক্তরাষ্ট্র। তাহলে যুক্তরাষ্ট্র যদি বোঝাই তাহলে সেই ক্ষেত্রগুলোতে আমরা কিসের ব্যবহার করবো, দি এর ব্যবহার করবো, যদি ইউনাইটেড স্টেটস ইউনাইটেড কিংডম যদি বোঝাই। তারপরে এসো 9 নম্বর সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি আশা করছি হয়তো ইতিপূর্বে করে থাকো, তাহলে অবশ্যই জানো যে আমরা জানি যে ডিগ্রি মূলত 3 ভাগে বিভক্ত আর কি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এন্ড সুপারলেটিভ ডিগ্রি। আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যে পজিটিভ ডিগ্রি যে অ্যাডজেক্টিভ ফর্ম হয় আর কি, সেই অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ফর্ম হয়। যেমন টল, টলার, টলেস্ট। তার মানে টলেস্টটা হচ্ছে সুপারলেটিভ, তার মানে দ্য টলেস্ট, দ্য স্মলেস্ট, দ্য ব্রাইটেস্ট, দ্য হাইয়েস্ট, দ্য সুইটেস্ট ইত্যাদি। তার মানে যখন দেখবো যে কোনো অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যুক্ত আছে তখন সেটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। আর এই সুপারলেটিভ ফর্ম যদি থাকে তাহলে তার আগে আমরা দি এর ব্যবহার করব। তবে এক্সেপশনাল কয়েকটা আছে যেগুলো মোস্ট থাকতে পারে, যেমন দ্য মোস্ট বিউটিফুল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্য মোস্ট ভ্যালুয়েবল ইত্যাদি। আর দুটোর ক্ষেত্রে থাকে আমরা যে যেটা ব্যাড, ব্যাড থেকে ওর্স্ট থাকে, আর গুড থেকে বেস্ট থাকে। এই দুটো আর কি মানে একটু ব্যতিক্রমী ভাবে আমরা জানবো। যাই হোক, এক কথায় যদি সুপারলেটিভ ফর্ম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা দি বসাবো। টলেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, এই যে আমরা দেখতে পাচ্ছি যে টলের সাথে ইএসটি যুক্ত, তার মানে তার আগে দি বসিয়েছি। এখানে গুড, বেটার, বেস্ট, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, ওই জন্য আমরা দি বসিয়েছি। আশা করছি ক্লিয়ার। তারপরে হচ্ছে দেখো 10 নম্বর এপিক্স স্ক্রিপচার্স। যদি কোনো মহাকাব্য বা যদি কোনো ধর্মগ্রন্থের নাম বোঝাই তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। যেমন এখানে আছে দ্য রামায়ণ, দ্য কুরআন, দ্য বেদা। তাহলে এগুলো সবই কি ধর্মগ্রন্থের নাম, কিংবা মহাকাব্যের নাম যদি বোঝাই তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। তারপরে হচ্ছে 11 নম্বর হিস্টোরিক্যাল বিল্ডিংস। যদি ঐতিহাসিক কোন ওই স্থাপত্যের নাম বোঝাই তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। অর্থাৎ ঐতিহাসিক স্থাপত্য বলতে যেগুলো অ্যাকচুয়ালি যে সমস্ত বিল্ডিংস গুলো আজকে ইতিহাসের পাতায় যেগুলো নাম আছে, যেগুলো আমরা ভিজিটার্স যারা আর কি, যারা পর্যটক যারা হয়তো আমরা ঘুরতে যাই, দেখতে যাই, সেগুলো ভ্রমণে যাই, ঐতিহাসিক জায়গা বলে যেগুলো পরিচিত সেগুলো হচ্ছে হিস্টোরিক্যাল বিল্ডিংস। ঠিক আছে? অর্থাৎ হিস্টোরিক্যাল বিল্ডিংস বলতে আমরা জানি দ্য তাজমহল একটা ঐতিহাসিক একটা প্লেস, তার মানে তার আগে আমরা দি বসাবো। দ্য কুতুব মিনার এটা একটা ঐতিহাসিক একটা প্লেস, তার মানে দি বসাবো। এখানে রেড ফোর্ট অর্থাৎ লাল কেল্লা এটা একটা ঐতিহাসিক একটা বিল্ডিং, তার মানে দি বসাবো। অর্থাৎ যদি ঐতিহাসিক কোন স্থাপত্য বোঝায় অর্থাৎ হিস্টোরিক্যাল বিল্ডিংস তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। তারপরে রুলস যেটা আছে আর কি 12 নম্বর নিউজ পেপারস। যদি কোনো নিউজ পেপারস এর নাম বোঝায়, কোনো পত্রিকার নাম, তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। যেমন এখানে আছে দ্য টেলিগ্রাফ, টেলিগ্রাফ একটা ইংরেজি পত্রিকার নাম। যেমন আছে দ্য টাইমস অফ ইন্ডিয়া, এটা একটা ইংরেজি পত্রিকার নাম। তার মানে যদি ইংরেজি পত্রিকার নাম মানে অ্যাকচুয়ালি যদি পত্রিকার নাম যদি আমরা পাই, পেপারস এর নাম যদি পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। যেমন দ্য টেলিগ্রাফ, দ্য টাইমস অফ ইন্ডিয়া, ঠিক আছে, ইত্যাদি। এই সব মানে এই যদি নিউজ পেপারের নামগুলো যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব সেখানে। তারপরে হচ্ছে দেখো 13 নম্বর শিপস অর্থাৎ জাহাজ। জাহাজের নাম যদি বোঝাই তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। যেমন দ্য টাইটানিক, তাহলে টাইটানিক একটা জাহাজের নাম। তাহলে জাহাজের নাম যদি বোঝাই তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। যেমন টাইটানিক একটা জাহাজ এখানে, যার কারণে আমরা এখানে দি এর ব্যবহার করেছি। 14 নম্বর হচ্ছে ট্রেনস অর্থাৎ রেলগাড়ি। যদি কোনো ট্রেনের নাম বোঝাই তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। যেমন দ্য রাজধানী এক্সপ্রেস, তাহলে রাজধানী এক্সপ্রেস একটা ট্রেনের নাম, যার কারণে এখানে কি হয়েছে দি এর ব্যবহার হয়েছে দ্য রাজধানী এক্সপ্রেস। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে ডিরেকশন, 15 নম্বর হচ্ছে ডিরেকশন অর্থাৎ যদি কোনো দিকের নাম বোঝাই, ঠিক আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ইত্যাদি, যদি কোনো দিকের নাম বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। যেমন দ্য নর্থ, দ্য এটা সরি আর্থ হয়ে গেছে আর কি, দ্য ইস্ট হবে এটা, হ্যাঁ একটু স্পেলিং মিস্টেক হয়েছে এটা, দ্য ইস্ট। তারপরে দ্য ওয়েস্ট, তাহলে এই যে দিকের নাম যদি হয় নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। যেমন আমরা বলে থাকি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে ইন দ্য ইস্ট, তাহলে ইস্টের আগে দি বসালাম। এন্ড সেটস ইন দ্য ওয়েস্ট, তাহলে ওয়েস্টের আগে আবার দি বসাচ্ছি। তার মানে দিকের নাম যদি বোঝাই তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। যেমন নর্থের আগে দি বসালাম, ইস্টের আগে দি বসালাম, ওয়েস্টের আগে দি বসালাম ইত্যাদি। তারপর আমার নেক্সট রুলে আসছে আর কি 16 নম্বর নিয়মে। 16 নম্বর আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি নেম। যদি কোনো পরিবারের নাম যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা দি বসাও। যেমন দ্য মুখার্জি,
দ্য মিত্রজ, দ্য চ্যাটার্জি, দ্য সেনগুপ্ত, তাহলে এগুলো কি সব পরিবারের নাম। তাহলে পরিবারের নাম যদি বোঝাই তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। যেমন ভাবে মুখার্জি একটা পরিবার, তার মানে দি বসাচ্ছি। মিত্রজ দি, সেনগুপ্ত, চ্যাটার্জি ইত্যাদি যে সমস্ত টাইটেল আছে আর কি, পরিবার আছে, হ্যাঁ, সেই পরিবারগুলোর ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। 17 নম্বর হচ্ছে এনি স্পেশাল ক্লাস, অর্থাৎ বিশেষ যদি কোনো শ্রেণীর নাম বোঝাই, বিশেষ কোনো শ্রেণীর নাম, তাহলে সেই ক্ষেত্রে আমরা দি বসাবো। যেমন দ্য রিচ অর্থাৎ ধনী শ্রেণী, দ্য পোর অর্থাৎ দরিদ্র শ্রেণী বা গরিব শ্রেণী, ঠিক আছে, বা উচ্চবিত্ত বা নিম্নবিত্ত ইত্যাদি, তাহলে একটা শ্রেণী বোঝাচ্ছে আর কি। তাহলে শ্রেণী যদি বোঝাই তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। তারপর 18 নম্বর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, অর্থাৎ যদি সঙ্গীত বিষয়ে কোনো যন্ত্রপাতির নাম বোঝাই তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। যেমন এখানে আছে দ্য পিয়ানো, তাহলে পিয়ানোটা কি একটা বাদ্যযন্ত্রের নাম, তার মানে তার আগে দি এর ব্যবহার করছি। হারমোনিয়াম একটা বাদ্যযন্ত্রের নাম, তার মানে তার আগে আমরা দি এর ব্যবহার করছি। তার মানে যদি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এর নাম বোঝাই তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। তারপরে হচ্ছে কি রিলিজিয়াস কমিউনিটিজ, যদি কোনো ধর্মীয় সম্প্রদায়ের নাম বোঝাই তাহলে সেই ক্ষেত্রেও আমরা দি এর ব্যবহার করব। যেমন দ্য হিন্দু, তার মানে হিন্দু একটা সম্প্রদায়ের নাম বোঝাচ্ছে, যার কারণে এখানে দি বসালাম। দ্য মুসলিম, তাহলে মুসলিম একটা সম্প্রদায় হচ্ছে, তার মানে দি বসাচ্ছি। দ্য বুদ্ধিস্ট, দ্য জৈনিজম, দ্য ক্রাইস্ট ইত্যাদি, তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা কি বসাচ্ছি, দি বসাচ্ছি আর কি, হ্যাঁ। তারপরে হচ্ছে কি নেক্সট টু মেন ডেজিগনেশন, অর্থাৎ যদি কোনো পদবি বোঝাই তাহলে সেই ক্ষেত্রে আমরা দি বসাবো আর কি। যেমন দ্য ক্যাপ্টেন, দ্য এডিটর, দ্য প্রাইম মিনিস্টার, এগুলো সবই কিন্তু একটা পদবি, অর্থাৎ উচ্চ পদস্থ একটা পদ। ক্যাপ্টেন একটা বড় পদ, তার মানে দি বসাচ্ছি। এডিটর একটা পদ, দি বসাচ্ছি। প্রাইম মিনিস্টার একটা পদ, দি বসাচ্ছি। তার মানে দ্য ক্যাপ্টেন, দ্য এডিটর, দ্য প্রাইম মিনিস্টার, দ্য চিফ মিনিস্টার ইত্যাদি। যেমন ভাবে আমরা নর্মালি ভাবে আমরা যখন লেটার লিখি আর কি, আমরা লিখে থাকি টু দ্য হেডমাস্টার, টু দ্য হেডমাস্টার, তাহলে হেডমাস্টার আগে দি বসাচ্ছি, তার মানে কি উনার পদের আগে আমরা দি বসাচ্ছি। টু দ্য চেয়ারম্যান, টু দ্য বিডিও, টু দ্য এসডিও, এগুলো সবই কি এক একটা পদ, তাহলে পদের আগে আমরা কিসের ব্যবহার করছি, দি এর ব্যবহার করছি। তারপরে হচ্ছে হিস্ট্রিক্যাল ইনসিডেন্টস, এর আগে আমরা পড়লাম হিস্ট্রিক্যাল বিল্ডিংস, অর্থাৎ ঐতিহাসিক মানে স্থাপত্য সম্পর্কে, বিল্ডিং গুলো সম্পর্কে। এবার আমরা জানছি হিস্ট্রিক্যাল ইনসিডেন্টস এর আগে, অর্থাৎ যদি ঐতিহাসিক কোনো ঘটনা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। যেমন দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, তাহলে ফ্রেঞ্চ রেভলিউশন অর্থাৎ ফরাসি বিপ্লব, তাহলে ফরাসি বিপ্লব একটা ঐতিহাসিক ঘটনা, ঠিক আছে, একটা বিপ্লবের নাম, তার মানে তার আগে আমরা কি বসালাম, দি বসালাম। যেমন দ্য সিপাহি মিউটিনি, অর্থাৎ সিপাহী বিদ্রোহ, তাহলে সিপাহী বিদ্রোহ এটা হচ্ছে একটা ঐতিহাসিক ঘটনা, যার কারণে এর আগে আমরা দি বসালাম। কারণ ঐতিহাসিক যদি কোনো ঘটনা যদি বোঝাই, এগুলো ছাড়া আরো হতে পারে ঐতিহাসিক ঘটনা, তাহলে সেগুলোর ক্ষেত্রেও আমরা কিসের ব্যবহার করব, দি এর ব্যবহার করব। 22 নম্বর হচ্ছে হিস্টোরিক্যাল এরা, অর্থাৎ ঐতিহাসিক যুগ। দেখো ঐতিহাসিক ব্যাপারগুলো আমরা এখনো পর্যন্ত তিনটা পেয়ে গেছি, একটা ঐতিহাসিক স্থাপত্য পেয়েছি, হিস্ট্রিক্যাল মানে বিল্ডিংস, আরেকটা পেলাম আমরা হিস্ট্রিক্যাল ইনসিডেন্টস অর্থাৎ ঐতিহাসিক ঘটনা সম্পর্কে, আরেকটা পাচ্ছি আমরা হিস্ট্রিক্যাল এরা, এরা বলতে কি যুগ, অর্থাৎ ঐতিহাসিক যুগ যদি বোঝাই তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। যেমন দ্য রোমান্টিক এজ, রোমান্টিক যুগ, এই রোমান্টিক যুগ একটা যুগের নাম, যার কারণে আমরা দি বসালাম। যেমন দ্য বেদিক এজ, তাহলে বেদিক এজ অর্থাৎ বৈদিক যুগ একটা যুগের নাম, যার কারণে আমরা দি এর ব্যবহার করছি। আশা করি বুঝতে পেরেছো যে যদি কোনো যুগের নাম বোঝায় ঐতিহাসিক যুগ তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। 23 নম্বর হচ্ছে গ্রুপ অফ আইল্যান্ডস, অর্থাৎ কোনো দ্বীপপুঞ্জের নাম যদি বোঝাই তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। যেমন দ্য ফিলিপিন্স, অর্থাৎ ফিলিপিন্স একটা দ্বীপপুঞ্জ, যার কারণে আমরা এখানে দি এর ব্যবহার করেছি। দ্য আন্দামানস, আন্দামানস একটা দ্বীপপুঞ্জ, যার কারণে আমরা দি এর ব্যবহার করেছি। তাহলে এই যে শব্দগুলো ফিলিপিন্স, আন্দামানস, এগুলো হচ্ছে একটা দ্বীপপুঞ্জের নাম, যার কারণে আমরা এই দ্বীপপুঞ্জে বোঝাতে কিসের ব্যবহার করি, দি এর ব্যবহার করি। তারপরে দেখো আর মাত্র দুটো আছে আর কি, 24 এবং 25। বলা হচ্ছে 24 মিনস অফ কমিউনিকেশন, মিনস অফ কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ মাধ্যম যদি বোঝাই, এমন কোন মাধ্যম যেটার দ্বারাতে আমরা যোগাযোগ করে থাকি আর কি, দেশ বিদেশের খবর নিয়ে থাকি, সেগুলোর ক্ষেত্রে আমরা কি করে থাকবো, দি এর ব্যবহার করবো। যেমন দ্য রেডিও, রেডিওর একটা যোগাযোগ মাধ্যম। দ্য টেলিভিশন, টেলিভিশন এটা যোগাযোগ মাধ্যম। দ্য ইন্টারনেট, ইন্টারনেট একটা যোগাযোগ মাধ্যম। তাহলে এগুলো সব কি এক একটা মাধ্যমের নাম, ঠিক আছে, এগুলো এক একটা মাধ্যমের নাম। রেডিও, টেলিভিশন, ইন্টারনেট এগুলো এক একটা মাধ্যম,
সোশ্যাল মাধ্যম, যেগুলো মাধ্যমের দ্বারা আমরা খবরাখবর পেয়ে থাকি। অতএব এটা হচ্ছে মিনস অফ কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ মাধ্যম। অতএব এগুলোকে আমরা দি বসাবো। লাস্ট যেটা আরো একটা নিয়ম, সেটা হচ্ছে ডিজার্টস। যদি কোনো মরুভূমির নাম বোঝাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। যেমন দ্য সাহারা ডিজার্টস, অর্থাৎ সাহারা মরুভূমি। তাহলে সাহারা একটা মরুভূমির নাম, তার মানে এর আগে আমরা দি এর ব্যবহার করলাম। দা থর ডিজার্টস, অর্থাৎ থর মরুভূমি একটা নাম, তার মানে তার আগে আমরা দি এর ব্যবহার করলাম। তাহলে একটা একটা করে আমরা 25খানা নিয়ম, দি এর নিয়ম আমরা এখানে নোটস করেছি, এবং এটা মোটামুটি করে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আরো যদি ডেসক্রাইব করা যায়, ইচ্ছা করলে আরো আলোচনা করা যায়, ইলাবোরেট করা যায়, কিন্তু যত বেশি ইলাবোরেট করব তত ভিডিও অনেক লং হবে এবং হয়তো তোমাদের আগ্রহ হয়তো কমে যাবে। যার কারণে এই ভিডিওটাকে কেটে কেটে না দেখে পরিপূর্ণভাবে দেখবো অবশ্যই, যাতে করে একটা পূর্ণ একটা ধারণা পাও। অতএব আজকে এই পর্যন্ত, এরপরের আবার প্রিপোজিশন সম্পর্কে আলোচনা হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবে এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, পরের ভিডিওতে আবার দেখা হবে।